যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ আমার ব্যক্তিগত অভিমত ভারতবর্ষের স্বার্থে ভিডিওর এই কথাগুলো সকলের কাছে পৌঁছে যাওয়া উচিত। কালকে ভারতবর্ষের বায়ুসেনা প্রধান কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন। নিঃসন্দেহে এই পুরো বিষয়টার মধ্যে একটা আত্মসমালোচনার সুর লুকিয়ে আছে, এবং বায়ুসেনা প্রধান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি অত্যন্ত তৎপরতার সঙ্গে ভারত সরকার পালন করে বা ভারতীয়রা আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে কিন্তু আখেরে ভারতীয়দেরই লাভ। অপারেশন সিন্দুর আমাদের সামনে অনেক বিষয় কিন্তু উত্থাপিত করেছে, কোনোটা ভালো কোনোটা খারাপ। কোনো খারাপ বিষয়গুলোকে দূরে সরিয়ে না রেখে সেগুলোকে যদি আত্মসমালোচনার জায়গা থেকে বিচার বুদ্ধিতে কাজে লাগানো যায় এবং পরবর্তী ধাপে উত্তরণের গল্পটা লেখা যায়, আমার মনে হয় আখেরে ভারতীয়দেরই লাভ। কালকে বায়ুসেনা প্রধান কি বলেছেন? মূলত তিনটে বিষয়ে তিনি কথাবার্তা বলেছেন। প্রথম কথা হলো, ভারতীয়দের বিভিন্ন মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে গুরুত্ব দিতে হবে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে ভারত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, অন্তত অস্ত্রকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড বিদেশি শক্তির উপর নির্ভর করে আছে। কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম কাবেরী ইঞ্জিনকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে কাবেরী ইঞ্জিন তৈরি করা ভারতের জন্য কতটা ইম্পর্টেন্ট। ভারত সরকার তেজাস এই এয়ারক্রাফট কিন্তু ব্যবহার করে। এই যে ফাইটার জেট আমরা তেজাস ব্যবহার করি তার কিন্তু ইঞ্জিনটাই আসে আমেরিকা থেকে। সেখানে ইঞ্জিন F404 ব্যবহার করা হয়, কিছু ক্ষেত্রে পরবর্তী ধাপে F414 ব্যবহার করা হবে। মানে ধরুন আমরা যদি বিভিন্ন অস্ত্র তৈরিও করি, সেখানেও কিন্তু এমন কিছু না কিছু প্রোডাক্ট বা পার্টস জড়িয়ে আছে যেগুলো সরাসরি বিদেশ থেকে নিয়ে আসতে হয়। কালকে বায়ুসেনা প্রধান সরাসরি বলেছে আমাদের কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আমাদের বাইরের শক্তির থেকে অস্ত্র কেনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা একটু মনে করিয়ে দিতে চাই। আমি একাধিক জায়গায় ভিডিও করেছিলাম যে আমেরিকা সরকার ভারত থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়, কিন্তু তারা অন টাইমে ডেলিভারি করে না অস্ত্রগুলো। আপনি ভারতের অ্যাপাচি হেলিকপ্টারের কথা ভাবুন। আপনারা একাধিক প্রজেক্ট, আমি অন্তত 10টা লিস্ট এরকম দিয়ে দিতে পারি যেই লিস্টগুলো সময়ে ডেলিভার করেনি আমেরিকা। অর্থাৎ ভারত সরকারকে জেনে হোক বা না জেনে হোক কোনো না কোনো ক্ষেত্রে বিপাকে ফেলার চেষ্টা কিন্তু বিদেশি শক্তিগুলো করে। রাশিয়ার কথা আমি বলছি না, রাশিয়াকে নিয়ে আলাদা আমি এপিসোড একটি করব। পরবর্তীকালে বায়ুসেনা প্রধান বলেছে যে ডেডলাইনের গুরুত্বটা কোথায়। যদি ডেডলাইন না মানা হয় তাহলে সেই সকল দেশগুলোর সঙ্গে কি ডিল করা উচিত, এই প্রশ্ন কিন্তু সম্পূর্ণভাবে কালকের পর উঠে গেছে। বায়ুসেনা প্রধান কি বলেছে দেখুন, পরিষ্কারভাবে তিনি বলেছেন, আমি একদম কোট করে আপনাদের বলছি। সেখানে বলা হচ্ছে, টাইমলাইন ইজ এ বিগ ইস্যু, নট এ সিঙ্গেল প্রজেক্ট দ্যাট আই ক্যান থিঙ্ক অফ হ্যাজ বিন কমপ্লিটেড অন টাইম। এটা কিন্তু ভারত সরকারের একাধিক পলিসির ক্ষেত্রেও এই পুরো বিষয়টা কিন্তু খাটে। শুধুমাত্র বিদেশি শক্তিরা ডেলিভার করছে তাই নয়, আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট নিই, কিন্তু অন টাইমে পুরো বিষয়টা কিন্তু কমপ্লিট করতে পারি না। এই হ্যাবিট, এটা অভ্যাসই বলবো। দেখুন সরকারি সব কাজেই আমরা দেখি একটা ডিলেমা দেখা যায়, মানে অন টাইমে কিছুই শেষ হয় না। এবং সাধারণ মানুষ মানে আমরা জেনেই নিয়েছি, তোর মেট্রোর কাজ শেষ হওয়ার কথা 2025-এ, এবং আমরা জানি এটা 2027-এর আগে শেষ হবে না। একটি রাস্তা তৈরির কাজ আমরা জানি বর্ষাকালের আগে এই রাস্তাটা তৈরি হবে না, বর্ষাকাল হলে আবার নতুন করে কাজটা শুরু হবে। ফলে আমরা কিন্তু কোথাও না কোথাও অভ্যস্ত হয়ে গেছি এই ডিলেমায়। কালকে বায়ুসেনা প্রধানের কথার পরে যদি টনক না নড়ে, তাহলে কিন্তু নিঃসন্দেহে আমাদের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি আর কি বলেছেন? তিনি বলেছেন, this is something we have to look at. Why should we promise something which cannot be achieved? আমরা প্রমিস এরকম জিনিস কেন করব যেটাকে আমরা অ্যাচিভই করতে পারবো না? গিমিকের রাজনীতি বন্ধ করতে হবে। অন্তত ডিফেন্স সেক্টর নিয়ে গিমিক আর চলবে না, অন্য দেশের উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক দেশ ভারতবর্ষকে যে টাইমে মালপত্র ডেলিভার করবে বলেছিল, কোনো ক্ষেত্রেই কিন্তু তারা করে না, অথচ টাকা নেওয়ার বেলায় কিন্তু তারা একটা টাকাও কিন্তু ছাড় দেয় না। রাফায়েল বিমানের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে, এটা মাথায় রাখবেন। পরবর্তীকালে বলেছে, while signing the contract itself sometimes we are sure that that is not going to come up but we just sign the contract। বলছে আমরা জানি এই পুরো বিষয়টা সময় আসবে না, তা সত্ত্বেও আমরা কন্ট্রাক্ট চুক্তিপত্রে সই করি। এটা কিন্তু অ্যালার্মিং কল। ভাবুন, দেখুন অ্যালার্মিং কল কেন? প্রথমত আপনি বিদেশি শক্তির উপর ডিপেন্ড করছেন, শুধু আমেরিকা বলে নয়, অনেক দেশের সঙ্গে ভারতের অস্ত্র চুক্তি আছে। ভারতবর্ষ যদি সেলফ ডিপেন্ডেন্ট না হতে পারে,
তাহলে কিন্তু এই প্রবলেম বারংবার হবে, তা কিন্তু কালকে বায়ুসেনা প্রধান বলেছেন। দেখুন, এই কথা যদি পাড়ার দোকানে বসে কেউ আলোচনা করতো, আমি গুরুত্ব সহকারে একটি প্রতিবেদন বানাতাম না। এমন এক ব্যক্তি আলোচনা করছেন যিনি অপারেশন সিন্দুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আপনার টিভির পর্দায়, নিউজ মিডিয়ায় এই ব্যক্তির কথা শুনেছেন, এবং এই ব্যক্তি যেরকম ভাবে একাধিক স্টেটমেন্ট দিয়েছে তাতে পাকিস্তান সরকার রীতিমতো কম্পিত হয়েছে, কেঁপে গেছে। সেই ব্যক্তি আজকে আত্মসমালোচনার জায়গা থেকে বলছে আমাদের এই মুহূর্তে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আন্তর্জাতিক স্তরকে বার্তা দিতে হবে যে ভারত সে আর সেই ভারত নয়। পরবর্তীকালে তিনি বলেছেন, as far as air power is concerned, we need to make sure that we have the capability plus the capacity। এবং খুব গুরুত্বপূর্ণ কথা যে ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি একসঙ্গে থাকা প্রয়োজন। আমাদের কর্মক্ষমতা আছে, আমাদের ক্যাপাসিটি আছে, আমরা অত্যন্ত বড় এক গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের বাজেট অনেক, সমস্ত কিছু মিলিয়ে আমরা কেন সেলফ ডিপেন্ডেন্ট হব না। এখানে বলা হচ্ছে উই ক্যান নট জাস্ট টক অ্যাবাউট দ্য প্রডিউসিং ইন ইন্ডিয়া, উই নিড টু স্টার্ট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং ইন ইন্ডিয়া অলসো। এটাই হলো আসল কথা। ডেভেলপিং এবং ডিজাইনিং এই পার্টিকুলার বিষয়ে ভারত সরকার যেন গুরুত্ব দেয়। শুধুমাত্র বড় রাষ্ট্র, বড় গণতান্ত্রিক রাষ্ট্র, অনেক জিডিপি, এই বিষয়ে কিন্তু ভাবলে হবে না। তাইওয়ানও কিন্তু ফাইটার জেটের ইঞ্জিন নিজেরা বানিয়েছে, ছোট্ট পুচকি একটা দ্বীপ রাষ্ট্র। এটা কিন্তু এই মুহূর্তে অ্যালার্মিং কল। বায়ুসেনা প্রধান যে কথাগুলো বলছেন দয়া করে খারাপভাবে কেউ নেবেন না। এটাকে রিথিং করতে হবে, আমাদের সেলফ রিয়েলাইজেশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, নাহলে এই সমস্যা কিন্তু বারংবার হবে। অন্তত অপারেশন সিন্দুর আমরা বুঝে গেছি আমাদের প্রগতি, আমাদের প্রভাব, আমাদের প্রতিপত্তি কোনো দেশ মেনে নেয় না। এটাই বর্তমান রাজনীতি। স্বার্থের সংঘাত হলে দেখুন না ডোনাল্ড ট্রাম্প কি করছেন। আপনি অ্যাভয়েড করতে পারবেন? আপনার তো অ্যাভয়েড করার ক্ষমতা নেই, আপনাকে তো লড়াই করতে হবে। ফলে যদি লড়াই করতে হয় তাহলে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আজকে বায়ুসেনা প্রধান বলেছেন, অন চেয়ারে ইনি বসে আছেন, অপারেশন সিন্দুরে সাকসেস নিয়েছেন আমাদের দেশের জন্য। এটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতেই হবে আপনাকে। পরবর্তীকালে তিনি আবার বলেছেন উই নিড টু স্টার্ট ডিজাইনিং ডেভেলপিং, এটা তো আমি বললাম। উই নিড টু হ্যাভ দিস ট্রাস্ট বিটুইন দ্য ফোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কন্টিনিউ। বলছে আমাদের ফোর্স যারা আছে তাদেরও তো একটা বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে, যে আমাদের কাছে সেলফ ডিপেন্ডেন্সিতে আমরা সব থেকে বেশি বলিয়ান। এই জায়গা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। দেখুন, এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় তিনি বলেছেন, স্যালারি স্ট্রাকচার নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। আমরা ভারতের যারা অত্যন্ত মেধাবী কিছু ছেলে ফেলে যারা বিভিন্ন ক্ষেত্রে আছে, তারা ভারতবর্ষে কাজ করতে চাইছে না। কিছুদিন আগে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন IITian is not joining ISRO. 60% student walk out of the recruitment drive after seeing payment structure। বলছে আইআইটি থেকে যারা পাস আউট হয় তারা যখন ইন্টারভিউ লাইনে দাঁড়ায় 60% রিক্রুটমেন্ট ড্রাইভ থেকে সরে দাঁড়ায়, কারণ পেমেন্ট স্ট্রাকচার তাদের পছন্দ হয় না। আজকে এয়ার মার্শালদের স্যালারি বাৎসরিক 25 লক্ষ টাকা, অর্থাৎ 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার কাছাকাছি। এখানে একটা বিষয় মনে রাখবেন, এখানে স্যালারিটাই শেষ কথা নয়, এখানে এনভায়রনমেন্টটা ভালো করতে হবে বলে মনে করেছেন প্রাক্তন বায়ুসেনা। আজকে ইসরো চেয়ারম্যান এই কথাগুলোই বলেছেন। তিনি বলেছিলেন আইআইটিয়ানরা কেন ভারতবর্ষে কাজ করছে না। এখানে প্রশ্ন তুলতে হবে। শুধুমাত্র আবেগে বিষয়টা ভাবলে আপনাদের হবে না, এখানে অনেক বেশি বাস্তবের প্রেক্ষাপটে অ্যানালাইসিস করতে হবে যে প্রাইভেট সেক্টর বিদেশে অনেক বেশি তারা স্যালারি পাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আইআইটিয়ানের মতো একাধিক যারা সমাজের কৃতি ছাত্রছাত্রীরা কিন্তু ভাবছেন, এবং তাদেরকে কিন্তু ইসরোর মতো মানে যে অর্গানাইজেশন তাদের পে স্ট্রাকচার অ্যাট্রাক্ট করছে না। পাশাপাশি এই ধরনের অনেক কথাই তিনি বলেছেন একটা সুস্থ স্বাভাবিক জায়গা দিতে হবে, কাজের অ্যাটমসফিয়ার দিতে হবে, এবং শুধুমাত্র স্যালারি নয়, হেলথ সেক্টর বলুন, মেডিকেল বেনিফিট বলুন, আদার যে বেনিফিটগুলো আছে সেখানে কিন্তু একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, একজন মিলিটারির সঙ্গে জড়িত ব্যক্তিদের কিন্তু সেই প্রিভিলেজ তারা ডিজার্ভ করেন, তাদেরকে দিতে হবে। সামগ্রিকভাবে এটি একটি অ্যালার্মিং কল। কালকে বায়ুসেনা প্রধান এই কথাগুলো বলেছেন, এবং আমার মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ভারত সরকারও নিঃসন্দেহে গুরুত্ব সহকারে এই কথাগুলো ভাববেন। দেখুন, ভারতের ডিফেন্স বাজেট কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। আমরা $75 মিলিয়ন থেকে একটু বেশি আমাদের ডিফেন্স বাজেটে নিয়ে গেছি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু ভবিষ্যৎটা যেরকম ভাবে আমাদের সামনে একাধিক ঘটনা আসবে বলে আমরা আশা করছি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই ফোর্সগুলোকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই ফোর্সের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে অসংখ্য প্রিভিলেজ আমাদের দেওয়া প্রয়োজন, এবং সব মিলিয়ে এখানে একটা কালেকটিভ এফোর্ট প্রয়োজন। এই বিষয়গুলো একদম সমালোচনা করে উনি বলেছেন ভাববেন না, এটা একটা অ্যালার্মিং এবং একটা সিস্টেমকে রিস্ট্রাকচার এবং রিমডিফাই করতে হবে, তা কিন্তু আমাদের বায়ুসেনা প্রধান মনে করছেন।
ওনার থেকে ভালো অন্তত আর কেউ হয়তো বুঝবেন না। আমি সামগ্রিকভাবে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্টে জানাবেন আপনারা কি মনে করছেন, এবং এই বিষয়ে একটা সুস্থ ডিসকাশন হোক, এটা সমালোচনা আত্মসমালোচনা বাইরে বেরিয়ে আলোচনা হোক কমেন্টে, যে আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা। ধন্যবাদ।